জেনারেল ওসমানী দ্য পাপা টাইগার মাত্র ২৪ বছর বয়সে যিনি সেনাবাহিনীর মেজর হয়েছিলেন। ১৯৪২ সালে প্রমোশন পেয়ে উনি যখন মেজর হন, পুরো ব্রিটিশ এম্পায়ারে তার চেয়ে কম বয়সী কোনো কমিশনড মেজর ছিল না। ১৯৭০ সালের বিখ্যাত সেই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করে উনি কিন্তু বিজয়ী হয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগের মুখে আপনি এই নেতার নাম ততটা শুনবেন না যতটা না শেখ পরিবারের মানুষদের নাম নেওয়া হয়। ১৯৭৫ সালে শেখ মুজিবের কুখ্যাত একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের কথা উঠলে আওয়ামী লীগের যেই দুইজন এমপি এর প্রতিবাদে পদত্যাগ করেন, তার মধ্যে একজন ছিলেন এই ওসমানী এবং অন্যজন ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন। জেনারেল ওসমানী কিন্তু জীবনে বিয়েও করেন নাই, চিরকুমার ছিলেন। একটা প্রশ্ন সবার মনের মধ্যে, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরে সেই পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের অনুষ্ঠানে জেনারেল ওসমানী কেন উপস্থিত ছিলেন না? তার সাথে কি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের বন্ধুত্ব ছিল নাকি দুইজনের মধ্যে ঝামেলা ছিল? জেনারেল ওসমানী আসলে মানুষ হিসেবে কেমন ছিলেন? এই সবগুলো ব্যাপার নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ওসমানী সাহেব যে সিলেটের, এটা তো আপনারা সবাই জানেন। উনি কিন্তু এমনকি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যিনি সহযোগী ছিলেন শাহ নিজামুদ্দিন, তার বংশধর। ছোটবেলা থেকেই অনেক মেধাবী ছিলেন। একটা সময় ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগ দেন। ওইখান থেকে উনি কমিশন পান। কমিশন পায় সেকেন্ড লেফটেন্যান্ট হন ১৯৪০ সালে। উনার কিন্তু একটা রেকর্ড আছে, এই যে উনি সেকেন্ড লেফটেন্যান্ট ছিলেন। ১৯৪২ সালে কিন্তু উনি প্রমোশন পায় মেজর হন। ১৯৪২-এ কিন্তু পুরো উপমহাদেশ ব্রিটিশদের আন্ডারে ছিল। আর এই পুরা ব্রিটিশ এম্পায়ারে তার চেয়ে কম বয়সী কোনো কমিশনড মেজর ছিল না। ২৪ বছর বয়সী মেজর হওয়া কিন্তু যেন তেন কথা না। আপনি নিজে চিন্তা করেন, ২৪ বছর বয়সে আপনি কি করতেছি? এই বয়সে আপনার ব্লাড টেস্ট করাইলে রক্তের মধ্যে লোনলিনেস ধরা পড়ে। আমাদের ভাগ্য এতটাই খারাপ থাকে যে রেল ক্রসিং এর মধ্যে আটকা পড়লে আমাদের সামনে দিয়ে বাংলাদেশের সবচেয়ে লম্বা ট্রেনটাই যায়। আলমারি থেকে শীতের জামা বের করার পরে আপনি যখন জ্যাকেটের পকেট থেকে ১০ টাকা পান, সেলিব্রেশন দেখে মনে হয় ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করার পরে এত লাফালাফি করে না। সেই জায়গায় ওসমানী সাহেব কিন্তু ২৪ বছর বয়সে অনেক বড় কিছুই অ্যাচিভ করে ফেলছিলেন। দ্বিতীয় বিশ্ব সংঘাতের সময় তার পোস্টিং ছিল বার্মা ফ্রন্টে। তার মানে আপনি এখানে খেয়াল করেন, ওসমানী কিন্তু তার জীবনকালে মোট ৩টা বড় বড় লড়াইয়ের সাথে যুক্ত ছিলেন। একটা তো হইতেছে দ্বিতীয় বিশ্ব সংঘাত, আর বাকি দুইটা হইতেছে ১৯৬৫ সালের পাক ভারত লড়াই, আর একটা তো ১৯৭১ সালে আমাদের মহান মুক্তি সংগ্রাম। ১৯৪৭ সালে ভারতবর্ষ তো ভাগ হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। তো ওসমানী সাহেব জয়েন করছেন পাকিস্তান সেনাবাহিনীতে। তখন একটা জিনিস খেয়াল করেন, তার র‍্যাঙ্ক ছিল লেফটেন্যান্ট কর্নেল, কিন্তু এর ২০ বছর পরে উনি যখন সেনাবাহিনী থেকে রিটায়ার করেন তখন তার র‍্যাঙ্ক ছিল কর্নেল। এটা খুবই অস্বাভাবিক। দেখেন, মাত্র ২০ বছর বয়সে একজন আর্মি অফিসার মাত্র এক ধাপ প্রমোশন পাইছে, এটা কি কখনো হয়? তাও আবার ওসমানীর মতন এত দক্ষ একজন সেনাবাহিনীর লোক। এইটার পিছনে অবশ্যই কারণ ছিল, উনি সব সময় পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালিদের বিরুদ্ধে যে বৈষম্য হইতো ওইটার এগেইনস্টে সোচ্চার ছিলেন। আর এই কারণেই তার প্রমোশন আটকায় রাখা হয় এত বছর যাবত। উনি কিন্তু আর্মির জন্য, বাঙালিদের জন্য অনেক কিছু করছেন। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠা করার পিছনে ওনার কিন্তু একটা বেশ বড় ভূমিকা ছিল। আমরা যদি আবার ওসমানীর জীবনে ফিরি, ১৯৬৭ সালে তখনকার কর্নেল ওসমানী সেনাবাহিনী থেকে অবসর নেন আর আস্তে আস্তে নিজে রাজনীতিতে জড়ায় পড়েন। ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে উনি কিন্তু একজন বিজয়ী প্রার্থী ছিলেন। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে জাতীয় পরিষদের একজন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কোন দলের টিকেটে উনি নির্বাচন করছিলেন জানেন? দলটার নাম হচ্ছে আওয়ামী লীগ। অথচ আওয়ামী লীগের নেতাদের মুখে আপনি ওসমানীর নাম ততটা শুনবেন না যতটা না শেখ পরিবারের মানুষদের নাম নেওয়া হয়। আপনি তাজউদ্দিন আহমদের মতন মানুষের নামও ততটা শুনবেন না, কারণ একটা পর্যায়ে এই মহান নেতারা অন্যায়ের প্রতিবাদ করে দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। এইবার আসি বাংলাদেশের মুক্তি সংগ্রামের সময়ে ওসমানী কিভাবে বাংলাদেশের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করছিলেন। ১৯৭১ সালের ২৫শে মার্চ উনি কিন্তু ঢাকাতেই ছিলেন। পাকিস্তান সেনাবাহিনী উনার ব্যাপারে বেশ টেনশন করতেছিল, তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। প্ল্যান ছিল কমান্ডো তরিকায় উনারে ধরে ওই রাতেই শেষ করে ফেলা হবে, কিন্তু আল্লাহর রহমতে ওসমানী সাহেব সেই সময় বেঁচে যান। উনি তখন অনেকভাবে লুকায় টুকায় ঢাকার মধ্যে ছিলেন। উনার যেই বিখ্যাত গোফ ছিল, ধরা পড়ে যেতে পারেন এই আশঙ্কায় উনি কিন্তু তার গোফও কাইটা ফেলছিলেন। আর্মিতে তাকে নিয়ে কিন্তু অনেকে মজা করত, বলতো দ্য ম্যান উইথ দ্য মোস্টাশ, আর পাপা টাইগার নামটা তো ছিলই সাথে। যাই হোক, এইভাবে অনেক ঝামেলা টামেলা শেষ করে এপ্রিলের শুরুতে উনি ভারতে ঢুকেন। এরপরে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ একটা ঘোষণা দিয়া বলেন যে এখন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হবেন জেনারেল ওসমানী। ১৭ এপ্রিল থেকে একদম ফরমালি মুক্তিবাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে উনি কাজ শুরু করেন। একেবারে জিরো থেকে একটা বাহিনীকে গড়ে তোলা হইতেছে, তাও আবার পাকিস্তান আর্মির মতন এত শক্তিশালী একটা সেনাবাহিনীর বিরুদ্ধে। ওসমানীর কাজটা কিন্তু এতটা সহজ ছিল না, কিন্তু উনাকে ধরা
ধরা হইতো একতার প্রতীক হিসেবে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার ও সৈনিকরা তার প্রতি অনেক ভরসা রাখত। 4 এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে বাঙালি আর্মি অফিসারদের যে ঐতিহাসিক মিটিংটা হয়, সেখানে ওসমানীর উপস্থিতি অনেককে ইন্সপায়ার করেছিল। বিশেষ করে যারা জুনিয়র অফিসার ছিলেন তারা যখন দেখছেন এমন লেজেন্ডারি একটা মানুষ তাদের সামনে আছেন, তারা আরো অনেক সাহস পাইছেন। তবে আমাদের মুক্তি সংগ্রামের কিছু কিছু সিলেক্টিভ জায়গায় ভারতের সংশ্লিষ্টতাকে ওসমানী খুব ভালো চোখে দেখেন নাই। স্পেশালি নভেম্বরে বাংলাদেশ ও ভারতীয় বাহিনীর সমন্বয়ে যৌথ নেতৃত্ব গঠনের কথা উঠলে জেনারেল ওসমানী সরাসরি এটার বিরোধিতা করেন। কিন্তু প্রধানমন্ত্রী তাজউদ্দিন এই যৌথ সামরিক নেতৃত্ব গঠনের দায়িত্বটা দেন জেনারেল ওসমানীকে। কিন্তু উনি চান নাই যে বাংলাদেশ ভারত একটা যৌথ সামরিক নেতৃত্ব হোক। তার যে মনোভাবটা ছিল যৌথ বাহিনী গঠন করলে ইন্ডিয়ান ফোর্সেরই সংখ্যাগরিষ্ঠতা এখানে থাকবে, ওরাই এখানে আমাদেরকে অর্ডার দিতে চাবে, আর বাংলাদেশি ফোর্স অনেকটা থাকবে ভারতের ইস্টার্ন কমান্ডের আন্ডারে। ওসমানী এইটাই ভাবতেন যে যৌথ বাহিনী যদি গঠন করা হয় তাইলে এই লড়াইটা বাংলাদেশের স্বাধীনতা লড়াইয়ের পরিবর্তে একটা পাক ভারত লড়াইয়ে পরিণত হবে। এন্ড এইটা যে কতটা সত্যি এখন এসে আপনারা আশা করি বুঝতে পারতেছেন, কারণ এইটার জন্যই কিন্তু ভারত আজকে আমাদের বিজয় দিবসকে বিজয় দিবস নাম দিয়ে দিতে পারে। নরেন্দ্র মোদী যখন এই 16 ডিসেম্বরেও ফেসবুকে পোস্ট করছেন, বাংলাদেশের মানুষ তো নিশ্চয়ই হাহার বন্যায় একদম ভাষায় দিছে, কারণ উনিও এটাকে ফ্রেমিং করছেন একটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ক্ল্যাশ হিসেবে। এটা যে বাংলাদেশের একটা মুক্তি সংগ্রাম, এখনকার ভারতীয় যে লিডারশিপ ওরা অনেকটাই এটা স্বীকারই করতে চায় না। যাই হোক, তাজউদ্দিন আহমেদ নিজের পজিশনে একদম শক্ত ছিলেন যে যৌথ বাহিনী আমাদেরকে করতেই হবে, আর এইটা নিয়েই ওসমানী তাজউদ্দিনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। আর এইসবের এক পর্যায়ে ওসমানী পদত্যাগ করেন। তো শুরুতে মৌখিকভাবে বলছে মুখে মুখে যে আমি পদত্যাগ করতেছি, কিন্তু তাজউদ্দিন সাহেব এটা মাইনা নেন নাই। উনি ওসমানীকে বলেন আপনি লিখিতভাবে পদত্যাগ করেন, পরে ওসমানী আর লিখিত দেন নাই। কিন্তু এইসব ঝামেলার কারণে উনি তখন থেকে অনেকটা নিষ্ক্রিয় হয়ে যান। ওই সময় জাফরউল্লাহ চৌধুরীর লেখায় জেনারেল ওসমানী আর আমাদের মুক্তি সংগ্রাম নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস পাওয়া যায়। ফরাসি সরকারের একজন সংস্কৃতি মন্ত্রী ছিলেন, নাম হচ্ছে আদ্রে মালরো। 60-এর দশকে যখন নাইজেরিয়ায় বায়াফ্রার লড়াই হয় তখন বিদ্রোহীদেরকে অনেক মেশিনারিজ দিয়ে সাহায্য করছিলেন এই লোক, কিন্তু সেই লড়াইটা হঠাৎ থাইমা যায়। এর কারণে যেটা হয়, মালরোর কাছে অনেকগুলা অব্যবহৃত লড়াইয়ের সরঞ্জাম ছিল। আর এই সংস্কৃতি মন্ত্রীর সাথে একটা সম্পর্ক করতে সেপ্টেম্বর মাসে জেনারেল ওসমানী জাফরউল্লাহ চৌধুরীকে ফ্রান্সে যাইতে বলেন। কিন্তু ফ্রান্সে যাওয়া নিয়ে জাফরউল্লাহ চৌধুরীকে ইন্ডিয়ান ইমিগ্রেশন আর লন্ডনের দূতাবাস বেশ হয়রানি করে। তারপরে উনি প্যারিসের মধ্যে গিয়েছেন। প্যারিস থেকে লন্ডন হয়ে কলকাতায় ফেরার পথে জেনারেল ওসমানী রিকোয়েস্ট করে ডাক্তার চৌধুরীকে লখনৌ পাঠান। লখনৌ কিন্তু হচ্ছে ইন্ডিয়ায়। আর তখন লখনৌতে কে ছিলেন জানেন? সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ। উনি তখন খুবই সিরিয়াসলি আহত হয়ে হাসপাতালে ভর্তি। তো জাফরউল্লাহ চৌধুরী খালেদ মোশাররফকে হাসপাতালে দেখতে গেছেন। তখন লখনৌ সেন্ট্রাল কমান্ড হাসপাতালে জাফরউল্লাহ চৌধুরীকে জড়ায়ে ধরে খালেদ মোশাররফ বলতেছিলেন, আমাকে লন্ডনে নিয়ে চলুন, ভারতীয়রা আমাদেরকে ভুটান সিকিম বানাবে, তারা আমাদের চাইনিজ মেশিনারিজ নিয়ে ভারতীয় নিম্নমানের মেশিনারিজ দিচ্ছে আমাদেরকে তাদের পদানত করে রাখার জন্য। এই ব্যাপারটা তো শুনলেন। কলকাতায় ফেরার পথে বিমানে রাজনীতিবিদ আব্দুস সামাদ আজাদের সাথে জাফরউল্লাহ চৌধুরীর দেখা হয়। দুজন একজন আরেকজনকে আগে থেকে চিনতেন। উনি জাফরউল্লাহকে বলেন, তুমি কিন্তু আমাকে দেখোনি, কাউকে বলবে না, এয়ারপোর্টে আমার গাড়ি থাকবে, সেটা নিয়ে তুমি চলে যেও। এটা শুনে জাফরউল্লাহর সন্দেহ হয়। উনি সামাদকে জিজ্ঞেস করেন, দিল্লিতে কি করলেন, কোনো চুক্তি হয়েছে কি? সামাদ এই প্রশ্নের কোনো উত্তর দেন নাই। সন্দেহ আরো বাড়ে জাফরউল্লাহ। উনি কলকাতায় ফেরত এসে ওসমানীকে সব বলে দেন। এটা শুনে ওসমানী খুবই ক্ষেপেন, সোজা প্রধানমন্ত্রী তাজউদ্দিনের ঘরে ঢুকে বলেন, ইউ সোল্ড দ্য কান্ট্রি, I will not be a part of it. ধারণা করা হয় ভারত আর আমাদের মধ্যে গোপনীয় যে 7 দফা চুক্তি হয়, এইটা নিয়েই ওসমানী সেই দিন খুব ক্ষেপছিলেন। এখন আপনারা স্ক্রিনে সেই গোপন চুক্তিটা দেখতেছেন। সূত্র অলি আহাদ, জাতীয় রাজনীতি, 1945 থেকে 1975। এখন আসা যাক একটা খুবই ইন্টারেস্টিং পার্টে, কেন 16 ডিসেম্বরের আত্মসমর্পণের অনুষ্ঠানে জেনারেল ওসমানী উপস্থিত ছিলেন না। এইটা পুরোপুরি বুঝতে হলে আপনাদেরকে একটু পিছনে যাইতে হবে। বিস্তারিত কাহিনীটা আপনারা আমার এক্সটেন্ডেড স্ক্রিপ্ট পড়লেই বুঝতে পারবেন। এই ভিডিওর যে স্ক্রিপ্টটা, এটা আমি কমেন্ট সেকশন আর ডেসক্রিপশন বক্সের মধ্যে ওপেন করে দিছি, আপনারা চাইলে সেখান থেকে পড়ে আসতে পারেন। কিন্তু ছোট করে বললে, প্রথমে জেনারেল ওসমানীর সাথে তাজউদ্দিন আহমদের একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছিল। সেকেন্ডলি 16 ডিসেম্বর সকালের পরে উনারা অনেকে মিলে যখন সিলেটের দিকে আগাইতে থাকেন, তখন তাদের ভারতীয় M8 হেলিকপ্টারের উপরে হিট করা হয়। ওদের হেলিকপ্টারে এই হিট করার সময়ের পুরো বর্ণনাটা জাফরউল্লাহ চৌধুরী যেটা দিয়েছেন, সেটাই এখন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেছেন। চিন্তা করেন উনাদের উপর দিয়া কি ভয়াবহ একটা ফাড়া গেছে। কিন্তু
এইরকম ভয়াবহ ঘটনারও কোনো তদন্ত হয় নাই। ভারতও যেমন কোনো আগ্রহ দেখায় নাই, তেমন স্বাধীন বাংলাদেশ সরকারেরও তেমন কোনো মাথা ব্যথা দেখা যায় নাই এইটা নিয়ে। কেন এই রহস্য সলভ করা হয় নাই সেটা একটা বড় প্রশ্ন রাখে। আচ্ছা, এই ঘটনাটা কেন বললাম? কারণ 16ই ডিসেম্বরে তো এই যে মিসকমিউনিকেশন হইলো, উনি আর ঢাকার দিকে গেলেন না, গেলেন সিলেটের দিকে। তাইলে তো আর আত্মসমর্পণের অনুষ্ঠানে থাকার কথা হয় না। ওসমানীর না থাকার ব্যাপারে আরেকটা যে বিষয় শোনা যায়, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ উনাকে খুঁজছিলেন। তাজউদ্দিন আহমদের একান্ত সচিব ছিলেন ফারুক আজিজ খান। 16ই ডিসেম্বর দুপুর 12:30টায় তিনি জানতে পারেন ওই দিন বিকালেই ঢাকায় পাকিস্তানিরা আত্মসমর্পণ করবে। তিনি এই খবর প্রধানমন্ত্রীকে দিয়ে জিজ্ঞেস করলেন, আমাদের পক্ষে আত্মসমর্পণ অনুষ্ঠানে কে প্রতিনিধিত্ব করবে? তাজউদ্দিন জানতে চাইলেন, কর্নেল ওসমানী কোথায়? ফারুক আজিজ খান বললেন যে ওসমানী ইন্ডিয়ান ব্রিগেডিয়ার উজ্জ্বল গুপ্ত এবং বাংলাদেশ আর্মি চিফ অফ স্টাফ সিজিএস লেফটেন্যান্ট কর্নেল আব্দুল রবের সাথে কলকাতার বাইরে গেছেন। তারা একটা হেলিকপ্টারে করে সিলেটের দিকে গেছেন। এটা শুনে প্রধানমন্ত্রী বললেন, হাউ আনলাকি হি ইজ। সারাটা বছর তিনি নিজের অফিসে কাটালেন, আর আজ এমন দিনে তিনি এখানে নেই। তাহলে জেনারেল অরোরার সঙ্গে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার যাবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করতে। একটা জিনিস খেয়াল করবেন, জাফরুল্লাহ চৌধুরী এবং ফারুক আজিজ খানের বর্ণনা এইটা কাইন্ড অফ এখানে একটা আরেকটার উল্টা। একজন বলতেছেন ওসমানী ঢাকায় যাওয়ার অর্ডার পান নাই, আরেকজন বলতেছেন তাজউদ্দিন নিজেই ওসমানীকে খুঁজছিলেন 16ই ডিসেম্বর দুপুরের দিকে। তাইলে এখন জানা দরকার ওসমানীর নিজের পয়েন্ট অফ ভিউটা কি, মানে উনি কি বলতেছেন, উনি কেন 16ই ডিসেম্বরে থাকেন নাই। এই ব্যাপারটা জানা যায় প্রবাসী সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাবলিক রিলেশনস অফিসার নজরুল ইসলামের লেখায়। উনি 71-এর রণাঙ্গন অকথিত কিছু কথা বইয়ে এইটা বলতেছেন যে সারেন্ডারের 2 দিন পর জেনারেল ওসমানী মুজিবনগর সরকারের সদর দপ্তরে ফেরত আসেন। তারপর বলেন, আমাকে নিয়ে রিউমার ছড়ানোর কোনো সুযোগ নেই, তার অনেক কারণ রয়েছে। নাম্বার 1, পাকিস্তানি সেনাবাহিনী কবে আত্মসমর্পণ করবে আমি জানতাম না। আমি কলকাতা ছেড়ে চলে যাওয়ার পর তাদের আত্মসমর্পণের প্রস্তাব এসেছে। নাম্বার 2, ঢাকায় আত্মসমর্পণ অনুষ্ঠানে আমার যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ যৌথ কমান্ডের নেতৃত্বে হওয়া এই লড়াইয়ের অপারেটিং পার্টের পুরো কমান্ডে ছিলেন ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল শ্যাম মানেকশ। এই শ্যাম মানেকশ কিন্তু হইতেছে ভিকি কৌশলের একটা মুভি আছে না, শ্যাম বাহাদুর, মূল লোক কিন্তু উনি। এইটা কিন্তু উনাকে নিয়েই বানানো সিনেমা। আচ্ছা, আবার ওসমানী সাহেব কি বলতেছেন শুনি। আন্তর্জাতিক রীতি অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনী আমার কাছে আত্মসমর্পণ করতে পারে না, কারণ বাংলাদেশ জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী কোনো দেশ নয়। জেনারেল মানেকশ গেলে তার সঙ্গে আমার যাওয়ার প্রশ্ন উঠত। সার্বভৌম সমতার ভিত্তিতে আমার অবস্থান জেনারেল মানেকশর সমান। এই কথাটা খুব ইম্পর্টেন্স দিয়ে শুনেন। সেইখানে জেনারেল মানেকশের অধীনে থাকা আঞ্চলিক বাহিনীর প্রধান জেনারেল অরোরার সফর সঙ্গী আমি হতে পারি না। পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করবে যৌথ কমান্ডের অধীনে ভারতীয় বাহিনীর কাছে, আমি সেখানে যাব কি জেনারেল অরোরার পাশে দাঁড়িয়ে তামাশা দেখার জন্য? হাউ ক্যান আই? উনার আত্মসম্মান বোধ কতটা উঁচুতে ছিল আপনি এই পয়েন্ট অফ ভিউটা শুনলেই বুঝতে পারবেন। 71-এ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ শাখার পরিচালক এবং স্বাধীন বাংলাদেশে ভারতের প্রথম হাই কমিশনার ছিলেন জে এন দীক্ষিত। তার একটা বইয়ে এই ইস্যুতে উনি বলছিলেন যে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের অনুষ্ঠানে ভারতীয় হাই কমান্ড কর্তৃক জেনারেল ওসমানীকে উপস্থিত করতে না পারা এবং ওসমানীকে আত্মসমর্পণকারী পক্ষে অন্যতম স্বাক্ষরকারী করানোর ব্যর্থতা ছিল একটা রাজনৈতিক ভুল। তাহলে দেখা যাইতেছে 1 নম্বরে মিসকমিউনিকেশন, 2 নম্বরে আর্মি প্রোটোকলের উপরে জেনারেল ওসমানীর অনেক বেশি মাত্রায় শ্রদ্ধা, আর 3 নম্বরে এই যে হেলিকপ্টারের ঘটনাটা। এই সবগুলা মিলাই কিন্তু 16ই ডিসেম্বর জেনারেল ওসমানীকে সেই রেসকোর্স ময়দানে উপস্থিত হইতে দেয় নাই। আর তখনকার সময় তো এরকম না, হোয়াটসঅ্যাপের মধ্যে একটা মেসেজ দিলেই সবকিছু হয়ে গেল। ডাইরেক্ট 1 মিনিটের মধ্যে যোগাযোগ করা এতটা সহজ ছিল না ওই সময়ে। সো সব মিলাই পুরো ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড আর জটিল। যাই হোক, মুক্তি সংগ্রামের পরবর্তীতে জেনারেল ওসমানীর জীবন আসলে কিরকম ছিল সেইটা একটা ইন্টারেস্টিং জিনিস। উনি কিন্তু 1971 সালের 26শে ডিসেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জেনারেল হিসেবে দায়িত্ব পান। 1972 সালের 7 এপ্রিল সেনাবাহিনীতে জেনারেল পদ বিলুপ্ত করা হয়। উনিও তখন সামরিক বাহিনী থেকে অবসরে চলে যান। তার জায়গায় আর্মির চিফ অফ স্টাফ হন কে এম শফিউল্লাহ। 5 দিন পর ওসমানী অভ্যন্তরীণ নৌযোগাযোগ, জাহাজ ও বিমান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। 1973 সালের নির্বাচনে সেই 1970-এর মতো নিজের এলাকা থেকে ওসমানী বিপুল ভোটে জেতা সংসদ সদস্য নির্বাচিত হন। পরের ডাক তার টেলিযোগাযোগ, অভ্যন্তরীণ নৌযোগাযোগ, জাহাজ ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাকে। 1975 সালের 25শে জানুয়ারি রীতিমতো একদম সংবিধান সংশোধন করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের যে বাকশাল গঠনের পরিকল্পনাটা নেওয়া হয়, এর প্রতিবাদেই ওসমানী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। উনি খুব ভালো মতন বুঝতে পারতেছেন এটা খুবই বাজে একটা কাজ হয়েছে, কারণ এই একদলীয় শাসনের প্রতি মানুষের কখনোই সমর্থন থাকবে না। তাই বাকশাল গঠনের প্রতিবাদে আওয়ামী লীগের 2 জন সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করেন। একজন
একজন ছিলেন এই ওসমানী, অন্যজন ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন। উনি কিন্তু আওয়ামী লীগের সদস্য পদ থেকেও সইরা দাঁড়াইছিলেন। যে কোনো সংকটের সময় উনি কিন্তু চুপচাপ বইসা থাকতেন না, সংকটটা সমাধানের চেষ্টা করতেন। শেখ মুজিবের পতনের পরে খন্দকার মোশতাক উনাকে বলেন রাষ্ট্রপতির প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হইতে, এবং উনি তা হন। 1975 সালের 3 নভেম্বর রাতের বেলা কিন্তু ঢাকার কেন্দ্রীয় কারাগারের ভিতরে ঢুকে জাতীয় 4 নেতাকে শেষ করে ফেলা হয়। এই খবরটা ছড়ায় পড়তে 4 নভেম্বর পর্যন্ত সময় লাগে। আর এইটা জানার পরপরই ওসমানী কিন্তু রাষ্ট্রপতির প্রতিরক্ষা উপদেষ্টা পদ থেকেও সইরা দাঁড়ান। 1976 সালে উনি গঠন করেন জাতীয় জনতা পার্টি। এই দলের সভাপতি হয়ে তিনি 1978 সালে জিয়াউর রহমানের এবং 1981 সালে বিচারপতি আব্দুস সাত্তারের আমলে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন। তবে উনি যে বাংলাদেশের রাষ্ট্রপতি হইতে পারেন নাই, এটা আমরা বাংলাদেশের ইতিহাস থেকে জানি। উনি কিন্তু এখনকার মতন টাকা বানানোর মেশিন হিসেবে রাজনীতিকে কখনো ব্যবহার করেন নাই। উনি বিয়েও করেন নাই, চিরকুমার ছিলেন। এইটা শুনে আবার সব ইউনিভার্সিটি চিরকুমার সংঘের প্রেসিডেন্টরা অনেক খুশি হয়ে যেতে পারেন। খুবই মাপা খাওয়া দাওয়া করতেন, খুবই সাধারণ কাপড় চোপড় পরতেন, লাক্সারি বা বিলাসবহুলতা উনি পছন্দ করতেন না। মৃত্যুর আগের দিনগুলোতেও উনি সামাজিক কর্মকাণ্ডে বেশ সময় দিতেন। তার সিলেটের বাড়িটা এখন ওসমানী জাদুঘর, আর ঢাকার ধানমন্ডির বাড়িতে গড়ে তুলেছিলেন ওসমানী ট্রাস্ট। বড় বড় বীর সেনাপতিরাও কিন্তু একটা সময় জীবনের কাছে হেরে যান আর জেনারেল ওসমানীকে আক্রমণ করে বসে মরণ ব্যাধি ক্যান্সার। 1984 সালের 16 ফেব্রুয়ারি ক্যান্সারের চিকিৎসা করাতে থাকা অবস্থায় জেনারেল ওসমানী দুনিয়া ছেড়ে চলে যান। এরপর পুরোপুরি সামরিক মর্যাদা দিয়ে তাকে সিলেটের শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার এলাকায় পূর্বপুরুষদের সাথেই দাফন করা হয়। পাপা টাইগার, দ্য ম্যান উইথ দ্য মোস্টাশ, জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর বিচিত্র জীবন এভাবেই শেষ হয়। দুনিয়া থেকে বিদায়ের পরে তাকে নিয়ে যেই পরিমাণ আলোচনা হওয়ার কথা ছিল ততটা হয় নাই। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে কিন্তু এই মানুষটা অনেকটাই অচেনা। আর তাই আমাদের মুক্তি সংগ্রামের সর্বাধিনায়ককে সবার কাছে আবারও পরিচয় করাই দিতে আজকের এই ভিডিওটা ছিল। সঠিক ইতিহাসটা চারদিকে ছড়ায় পড়ুক, আমাদের সকল বীর তাদের প্রাপ্য সম্মানটা পাক, এইটাই কিন্তু আমাদের প্রত্যাশা। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যদি এই চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।